গল্পগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এলএস লাভ অ্যান্ড স্যাড স্টোরিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আর আমি প্রিয়াঙ্কা। আমাদের গল্পগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের এলএস লাভ অ্যান্ড স্যাড স্টোরি চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবির ছাড়েন প্লিজ, ব্যথা পাচ্ছি, ছাড়েন। আর কখনো এমন করব না। খালুকে ডাকবো কিন্তু প্লিজ ছাড়েন। শাওনের সাথে তোর কি? কিচ্ছু না, বিশ্বাস করেন। আমি তার হাতটা চুলের মুঠো থেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টায়। তোর কি আমাকে ছাড়া আরো কাস্টমার আছে নাকি? ছি, ও খালামণি দেখো না, তোমার ছেলে আমাকে মারছে। আমি নীলা, বয়স 19, শারীরিক সম্পর্কের জন্য পারফেক্ট, তাই না? তা আমি বলিনি, বলেছে আমার আদরে খালাতো ভাই আবির। ছেলেটার জন্য রুমের শান্তি মতো কাপড়ও চেঞ্জ করতে পারি না। হুট করে রুমে ঢুকে বিছানায় শুয়ে পড়ে। কখনো তো আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে আমার কাপড় চেঞ্জ করা দেখেন। আমার শরীরের প্রতিটি অংশ যেন ওনার চেনা শেষ। উফ, কবে যে দিনগুলো শেষ হবে। সবাই বলে উনি নাকি তার অফিসের সুন্দরী কোনো এমপ্লয়ের দিকে ফিরেও তাকান না। কিন্তু জানি না আমার মধ্যে কি খুঁজে পান, আমার প্রতি কেন এত জুলুম করেন। গল্পটা শুরু হয়েছিল আমাদের ছোটকাল থেকে। আবির আমার খালাতো ভাই। আমাদের একসাথে খেলা, আনন্দ, হাসি, ঠাট্টা। কিন্তু আমার আব্বু খালামণিকে পছন্দ করতো না, কারণ খালামণি সবার বিপক্ষে গিয়ে লাভ ম্যারেজ করেছিলেন। আর আমার বাবা হলেন ভালোবাসার বিরুদ্ধে। খালামণি যখনই বেড়াতে আসতেন বাবা মাকে আড়ালে নিয়ে খুব কথা শোনাতেন। কিন্তু নিজের বোনকে তো আর ফেলে দেওয়া যায় না। সময়ের এক পর্যায়ে খালামণি ভবিষ্যতে আমার আর আবিরের বিয়ের কথা বললে বাবা খুব রেগে যায়, যাতে খালামণিকে কষে থাপ্পড় মারে। বলতে থাকেন, তোর সাহস হয় কিভাবে আমার মেয়েকে নিয়ে তোর এসব বলা? নোংরা মেয়ে একটা, পরপুরুষদের সাথে মেলামেশা করিস। কে জানে তোর ছেলে আবির এটা কি বিয়ের পর হয়েছে নাকি বিয়ের আগে? কে জানে বিয়ের আগে কয়টা বাচ্চা ফালাইছিস? বেশ্যা কোথাকার। প্লিজ থামো। তুমি চুপ করো। এই শোন, তুই একটা বাজারের মেয়ে, আর তোর সাথে বিয়ে দেব না আমার মেয়ে। বেরিয়ে যা। আম্মু শত চেষ্টা করেও আব্বুকে থামাতে পারেননি ওই দিন। খালামণি খুব কান্না করেছিলেন। ছোট্ট আবির রক্ত মাখা চোখ নিয়ে আমার দিকে তাকিয়েছিল। সেই দিনের পর থেকে খালামণি আর আমাদের বাসায় আসেননি, কোনো কন্ট্যাক্টও করেননি। 16 বছর পেরিয়ে গেছে। আমি তো ইতিমধ্যে ভুলেই গেছি আমার কোনো খালামণি আছে। তার মধ্যে আবার আম্মুকে হারিয়ে আব্বু একদম নীরব হয়ে গেছে। কারো কাছে কোনো রাগ নেই, কোনো অভিমান নেই। আব্বু শেয়ারের বিজনেস 3বার ড্রপ ও লস খেয়েছে। সংসার একদম অচল, তাই আর পড়াশোনাটাও করা হয়নি। সংসার আর বাবার অসুখের খরচ চালাতে 2একটা টিউশন করি। এই যা, ডাক্তার বলেছে আব্বুর অপারেশনের জন্য অনেক অনেক টাকা লাগবে, কিন্তু তা ম্যানেজ করা আমার পক্ষে অসম্ভব। এমনই একদিন টিউশনি শেষ করতে করতে অনেক রাত হয়ে যায়। রাস্তায় কোনো গাড়ির চিহ্নও নেই। হঠাৎ একটা নীল কালারের প্রাইভেট কার দেখতে পেলে আমি সিগন্যাল দিই রাস্তায়। একটু দূরে গিয়ে গাড়িটা থামে। আমি দৌড়ে গিয়ে ড্রাইভারকে একটু লিফট দিতে বললে সে একটু পেছনে ফিরে মালিকের কাছ থেকে অনুমতি নিয়ে আমাকে আসতে বলে। আমি গাড়িতে উঠে পেছনে তাকিয়ে দেখলাম একটা হ্যান্ডসাম ছেলে, দেখতে আমার পছন্দের নায়ক রণবীর কাপুরের মতো, নিচের দিকে তাকিয়ে মোবাইলে ব্যস্ত। ড্রাইভার আমার চাহনি দেখে হয়তো বুঝে গেছেন ওনার মালিকের উপর আমি অলরেডি ক্রাশ খাইছি, তাই মুচকি হেসে জিজ্ঞেস করছেন, কোথায় যাবেন? আমি ঠিকানা বললে ছেলেটা আতঙ্ক হয়ে আমার সম্পর্কে সবকিছু জানতে চাইলে আমি তাকে সব বলি। তারপর উনি আমাকে একটা কার্ড এগিয়ে দিয়ে বলে কোনো দরকার হলে ওনার অফিসে যেতে। আমি একটু ভেবাচাকা খেয়ে রাজি হলাম। এমন একটা ছেলে যাকে তাকে কার্ড দেওয়ার মতো না। ব্যাপারটা কি? বাড়ি ফিরে দেখি বাবার হার্টের ব্যথা অনেক বেড়ে গেছে, নিঃশ্বাস নিতে পারছেন না। তাড়াহুড়ো করে হসপিটালে নিয়ে গেলাম। ডাক্তার জানান এমার্জেন্সি অপারেশন করতে হবে, তা না হলে অনেক কিছু হয়ে যেতে পারে। কিন্তু এর জন্য প্রয়োজন মোটা অঙ্কের টাকা। রাতভর ভাবতে ভাবতে সকালে আমি কার্ডের ডিটেলস অনুযায়ী তার অফিসে যাই। উনি নাকি এই অফিসের ম্যানেজার ডিরেক্টর। আমাকে দেখে তো উনি রীতিমতো হেসে বলতে লাগলেন, রাতে কার্ড দিয়েছি আর সকালেই হাজির? বাহ। জি, মানে আমার এমার্জেন্সি একটা কাজ লাগবে। কেন, কি? আমার বাবা অনেক অসুস্থ, এমার্জেন্সি অপারেশন লাগবে, তাই অনেক টাকার দরকার। ও তার শিক্ষাগত যোগ্যতা? মাধ্যমিক। হা হা হা, বাবা তো অনেক শিক্ষিত। তুমি? আমার সত্যি টাকাটা লাগবে। তুমি এসব বাদ দাও। আচ্ছা, তুমি জানো আমি কে? না। আমি তোমার আফরোজ খালামণির ছেলে আবির। কি? প্লিজ আমাকে হেল্প করেন, আব্বুর শরীর অনেক খারাপ। আবির দিব, সব টাকা দিব, কিন্তু তোমাকে আমার সাথে আমার বাড়িতে 6 মাস থাকতে হবে, যতক্ষণ না তোমার বাবা ঠিক হয়ে যায়। মানে খুব সোজা, তোমাকে আমার সাথে থাকতে হবে, ফ্রিতে না, যখন ইচ্ছা টাকা পেয়ে যাবে। রেগে আবিরকে একটা থাপ্পড় দিয়ে, কি ভাবছেন আমাকে? লজ্জা করে না? ছি, আপনি এমন হয়ে গেছেন।
উফ, ন্যাকামি বন্ধ করো। বাবাকে বাঁচাতে চাইলে এটা তোমাকে করতেই হবে, তা না হলে কিচ্ছু করার নেই। আসতে পারো। আমি খালামণির সাথে কথা বলবো, উনি নিশ্চয়ই আমাকে বুঝবেন। শাট আপ অ্যান্ড গেট লস্ট। রাস্তায় হাঁটতে হাঁটতে কথাগুলো ভেবে আর কোনো উপায় না পেয়ে আমি তার অফিসে গিয়ে তার সব শর্তে আমি রাজি হয়ে যাই। আমার বাবার জন্য এটা আমাকে করতেই হবে। বাবাকে কোনো রকমে বুঝিয়ে বললাম আমার একটা জব হয়েছে, ওখানে থেকে আমাকে কাজ করতে হবে প্রায় 6 মাস, অনেক ভালো বেতন দিবে। বাবা রাজি হচ্ছিল না, আমি এক প্রকার জোর করেই চলে এলাম। খুব কষ্ট হচ্ছে, ভেবেছি ওখানে খালামণি আছে 6 মাস, তা তেমন কি আর চোখের পলকেই পেরিয়ে যাবে। কিন্তু এখানের পরিবেশটা ছিল একদম ভিন্ন। বিশাল এক বাড়ি, 6-7 জন স্টাফ, আবিরের একটা বোনও আছে। আমি খালামণিকে 1000 বার নিজের পরিচয় দেওয়ার পরেও উনি আমাকে চিনতেই পারলেন না। হয়তো না চেনার ভান করছেন, উল্টো আবিরকে আড়ালে নিয়ে বিড়বিড় করে বলতে থাকলেন, এই মেয়ে এখানে কেন? তাড়াতাড়ি বিদায় করে কে? কিরে, কথা বলছিস না কেন? বিয়েটি করে নিলি নাকি? উফ, থামো তো আম্মু। পৃথিবীতে যদি মেয়ের জাতির শেষ হয়ে যায় তাহলেও আমি একে বিয়ে করব না। আর তুমি কি না? দেখ, এই মেয়ে যেন আমাদের পরিবারে বিষয়ে কখনো নাক না গলায়, এই বলে দিলাম। ওকে, কিচ্ছু করবে না, তুমি নিশ্চিত থাকো। তারপর আবির একটা স্টাফের কাছে গিয়ে আমার থাকার রুমটা দেখিয়ে দিয়ে বলে রুমটা যেন ওর রুমের সাথেই হয়, যাতে ওনার যখন ইচ্ছা আমার রুমে আসতে পারেন। খুব একা একা লাগছিল ওই দিন। এত মানুষ, কিন্তু আমার সাথে কথা বলার মতো কেউ নেই, সবাই সবার মতো। তারপর থেকে আমি এখানে। আবির খুব হ্যান্ডসাম একটা ছেলে, খুবই সুন্দর অ্যান্ড স্মার্ট। তাহলে কেন আমার মতন একটা সাধারণ মেয়ের সাথে উনি এইসব করেন, তাও আবার এত এত টাকা দিয়ে? শুধু আমার সাথেই কেন? কথাগুলো প্রায় আমি চিন্তা করি, কিন্তু দিন শেষে বাবার সাথে কথা বলে নিজেকে অনেকটা হালকা লাগে। নীলামা, কবে আসবি? তোকে দেখতে অনেক ইচ্ছে করে। আসবো বাবা, ছুটি পেলেই চলে আসবো, তুমি চিন্তা করো না। ওষুধগুলো ঠিক মতো খাবা। আচ্ছা, এই সপ্তাহে চেক আপের অ্যাপয়েন্টমেন্ট আছে না তোমার? টাকাটা পেয়েছো তো বাবা? হ্যাঁ রে মা, কিন্তু এত টাকা? তুই খুব হার্ড ওয়ার্ক করিস, তাই না? না বাবা, আমার কিচ্ছু করতে হয় না। আচ্ছা আমি রাখি, ভালো থেকো। আবির যখন তখন আমার রুমে ঢুকে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়ে বলে ঘরের মেয়ে স্টাফগুলো আমার কাছ থেকে দূরত্ব বজায় রাখে। আমার মতো চরিত্রহীন মেয়ের জন্য নাকি হাজারো সংসার ভাঙে, কিন্তু তাদের মধ্য থেকে নিপা একটু আলাদা শুরু থেকে। তার সাথে আমার একটা পজিটিভ কনভারসেশন, আমাকে নিয়ে তার ভিন্ন এক ধারণা। তার মতে আবির আমার খালাতো ভাই, তাই আমার রুমে আসে। তাছাড়া আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। তাই তার সাথে আমি আমার মনের কথাগুলো একদম আপন ভেবে শেয়ার করতাম। কিন্তু সেদিন যখন সে আমার রুম ঝাড়ু দিচ্ছিল আর আমি ওয়াশরুমে শাওয়ার নিচ্ছিলাম, তখন আবির শাওয়ার নিতে আসলে নিপা বাধা দিয়ে বলে, আরে কোথায় যাচ্ছেন ছোট সাহেব? ভেতরে নীলা আপু শাওয়ার নিচ্ছে। কিন্তু তার কথার পাত্তা না দিয়ে আবির ওয়াশরুমে ঢুকে পড়লে তার সম্পূর্ণ ধারণা বদলে যায়। তাছাড়া ও এক রাতে আমাকে ও আবিরকে একসঙ্গে শুয়ে থাকতে দেখে সকালে বলেই ফেলে, আপনার সাথে কি ছোট সাহেবের বিয়ে হয়েছে? না তো। ছি ছি ছি, আপনাকে ভালো ভাবছিলাম। এই আপনাদের মতো মেয়েদের জন্য আমাদের মেয়ে জাতির এত বদনাম। আপনার কি মা বাবা নাই বেড়াতে এসে খালাতো ভাইয়ের সাথে এইসব? এখন বুঝেছি বড় ম্যাম সাহেব কেন আপনাকে পছন্দ করেন না। এইভাবে পেরিয়ে গেল 4টি মাস। বাবা এখন কিছুটা সুস্থ। আমাকে নিয়ে নাকি তার অনেক গর্ব হয়। বাড়ি ফিরলে উনি আর আমাকে কাজ করতে দিবেন না। একটা রাজকুমার খুঁজে তার সাথে ওনার নিষ্পাপ রাজকুমারের বিয়ে দিবেন। বাবার মুখের কথাগুলো শুনলে সত্যি খুব কষ্ট লাগে। ইদানিং খুব মাথা ব্যথা অনুভব হয়, আর সাথে বমি ফ্রি। 3 মাস পিরিয়ড অফ। খুব ভয় ও টেনশনে আছি। এমন কেউ নেই যার সাথে আমার সমস্যাগুলো শেয়ার করব। তাই নিজে নিজে একদিন প্রেগন্যান্সি টেস্টার দিয়ে টেস্ট করে যা দেখলাম, তার জন্য আমি একদম প্রস্তুত ছিলাম না। আমি প্রেগন্যান্ট, আমার ভেতর আরেকটা প্রাণ। আমি মা হব, কিন্তু আবির কি আমাকে মেনে নেবে? আমার কুমারিত্ব নষ্ট করে সে কি পেল জানি না, কিন্তু আমাকে খুব কষ্ট দিয়েছে তা বলতে পারি। বাবার সমাজে মুখ দেখাবেন কি করে? আমি ওনার মান সম্মান সব মাটিতে মিশিয়ে দিয়েছি। কথাগুলো ভেবে ডুকরে কেঁদে উঠলাম। আমি আসলে মেয়ে নামে কলঙ্ক। সারাদিন রুমে থেকে কান্না করছি, অবশ্য তাতে কারো মাথা ব্যথা নেই। আবির অফিস থেকে এসে চেঞ্জ করে হাতে মোবাইল আর কানে হেডফোন দিয়ে ডাইরেক্ট রুমে ঢুকে পড়েন। সোফায় বসে ফোনে গেমস খেলছে। হঠাৎ আমার দিকে চোখ পড়তে ইশারায় জানতে চাইলে আমি মুখ লুকিয়ে আরো জোরে জোরে কাঁদতে থাকি, কারণ উনি কাছে এসে বেখেয়ালি হয়ে বলতে লাগলেন, এসব মরা কান্না থামিয়ে কি সমস্যা সেটা বলো। আবির আমি কি আরো টাকা লাগবে? ইটস নট এ ফ্যাক্ট ডার্লিং, পেয়ে যাবা। না আবির, তাহলে নিশ্চয়ই আরো কাস্টমার দরকার। ওকে চিন্তা করো না, আমি আমার বন্ধুদের বলবো, কিন্তু ওরা শুধু দিনে
রাতটা কিন্তু আমার, ঠিক আছে? রেগে কষে ওনাকে থাপ্পড় মেরে উচ্চ স্বরে বলতে লাগলাম, আমি প্রেগনেন্ট। অন্যদিকে তাকিয়ে ফোনে ব্যস্ত হয়ে, তা আর এমন কি, কংগ্রেটস। বিয়ের আগেই আমি মা হয়ে গেছি, বুঝতে পারছেন? একমাত্র আপনার এই নোংরা অফারটার কারণে। আপনি ইচ্ছা করলেই ফ্রিতে টাকাটা দিতে পারতেন, কিন্তু না, আপনি একটা সরল সহজ মেয়ের জীবন নষ্ট করে দিলেন। আমি আমার বাবার আদর্শ, মান সম্মান সব শেষ করে দিয়েছি। সো স্যাড। তোমার আব্বু জানতে পারলে অনেক রাগ করবে, তাই না? একদম মরেই যাবেন। আচ্ছা চলো। কোথায়? তোমার আব্বুর কাছে ওনার একমাত্র মেয়ে প্রেগনেন্ট সুসংবাদটা ওনাকে দিতে হবে না? না আবির, আপনার পায়ে পড়ছি, প্লিজ আব্বুকে কিছু বলবেন না প্লিজ। চলো তো। আমার আম্মুকে তো অনেক বড় লেকচার শুনিয়েছিলেন উনি চরিত্র নিয়ে, এবার ওনার মেয়ে সম্পর্কেও সবার জানা দরকার। আবির, আমার প্রতি দয়া করুন প্লিজ প্লিজ। আমার বাবা অনেক অসুস্থ, উনি এসব মেনে নিতে পারবেন না প্লিজ। কে শোনে কার কথা? আবির আমার হাতটা ধরে জোর করে গাড়িতে উঠিয়ে ফুল স্পিডে ড্রাইভ করতে লাগলেন, যেন টাইম ওয়েস্ট না হয়। খুব কান্না পাচ্ছে, বাবা জানতে পারলে পাগল হয়ে যাবেন। বাসায় এসে নিচের দিকে তাকিয়ে কান্না করছি। আবির আমার হাতটা ধরে আছেন। বাবা চেয়ারে বসে পেপার পড়ছিলেন। হঠাৎ আমাকে দেখে মুখে এক ঝাঁক হাসি নিয়ে, নীলামা কেমন আছিস রে মা? তোরে এতদিন পরে মনে পড়লো বাবার কথা? আমি চুপ হয়ে কান্না করতে দেখে বাবা কাছে এসে আতঙ্কিত কণ্ঠে বলতে থাকেন, কিরে মা, কি হয়েছে? আর এই ছেলে কে তোর সাথে? আসসালামু আলাইকুম আঙ্কেল, আমি আবির। ওয়ালাইকুম আসসালাম। তা বাবা, তোমাকে তো চিনলাম না। আঙ্কেল, আপনার জন্য অনেক বড় একটা খুশির সংবাদ নিয়ে এসেছি। কি খুশির সংবাদ? কংগ্রাচুলেশন আঙ্কেল, আপনি নানুভাই হতে যাচ্ছেন। আপনার একমাত্র মেয়ে প্রেগনেন্ট। বাবা হা করে আমার মুখের দিকে তাকিয়ে আছেন। তার উপর যেন আকাশটা ভেঙে পড়লো, গোটা পৃথিবী এলোমেলো হয়ে গেল। আমার থেকে কখনো এটা আশা করেনি, তা ওনার চেহারা দেখেই বোঝা যাচ্ছে। চোখ দিয়ে তার রীতিমতো পানি চলে এসেছে। কথাটা যেন তার বিশ্বাস হয়নি, তাই নিশ্চিত হতে আমাকে জিজ্ঞেস করছেন, নীলা এসব কি কি বলছে ছেলেটা? তুই আমাকে না জানিয়ে বিয়ে করে নিয়েছিস? আবির ব্রু কুচকে বাবাকে বলতে লাগলো, ইয়ে আঙ্কেল, আপনার কথা ভুল হচ্ছে। নীলার তো বিয়ে হয়নি। না মানে বলতে চাচ্ছি। বাবা চোখ দুটো লাল করে রাগী লুক নিয়ে আমার দিকে তাকিয়ে, আমার মেয়ে এসব করতে পারে না। আমার মেয়ে ফুলের মতো নিষ্পাপ। নীলা তুই বলে দে যে তুই আমার মেয়ে, তুই এসব করতে পারিস না। এই ছেলে যা বলছে সব মিথ্যা। কিরে বল? বাবার কথাগুলো শুনে ডুকরে কেঁদে উঠলাম। বাবা আমার অবস্থা বুঝতে পেরে কোষে দুগালে থাপ্পড় দিয়ে চাবুকটা হাতে নিয়ে খুব জোরে জোরে আঘাত করতে লাগলেন। এমন জানলে নাকি উনি অনেক আগেই আমাকে নিজ হাতে মেরে ফেলতেন। ওনার আত্মসম্মানকে হীন করার আমার কোনো অধিকার ছিল না। আমার মতো মেয়ের ওনার দরকার নেই। আবির লোক দেখানো সান্ত্বনা দিয়ে বাবাকে আটকিয়ে বলতে লাগলেন, কাম ডাউন কাম ডাউন। মেয়ের এই অবস্থা হলে খারাপ লাগাটাই স্বাভাবিক, যেমনটা আমার লেগেছিল যখন আমার মায়ের চরিত্র নিয়ে প্রশ্ন করেছিলেন, তাকে বেশ্যা বলেছিলেন, আমার জন্ম নিয়ে সন্দেহ করেছিলেন। এখন আপনার মেয়েকে কি বলবেন মিস্টার আকরাম সাহেব? কে তুই? আমি আফরোজা ইমরান চৌধুরীর একমাত্র ছেলে আবির চৌধুরী, আপনার মেয়ের আগত সন্তানের পিতা। না, আমি বিশ্বাস করি না। চুপ কর তুই, চুপ কর। নীলা তুই তো ভালো একটা জব করে আমাদের সুদিন ফিরিয়ে আনবি বলেছিলি, তাহলে এসব কি? এই জানোয়ারটা তোর সাথে জোর করে কিছু করেছে। মা বল আমাকে, তুই ভয় পাস না, আমরা পুলিশের কাছে যাব। আপনাকে নীলা এভাবে বোকা বানিয়েছে। তাহলে শুনুন, আপনার মেয়ে টাকার বিনিময়ে আপনার কাছে মিথ্যা বলে দীর্ঘ 4টা মাস আমার সাথে আমার বাড়িতে ছিল। আমরা একসাথে শুয়েছি, একসাথে থেকেছি। নীলা তো কয়েকদিনেই আমাকে আপন করে নিয়েছে। আমার সামনে কাপড় চেঞ্জ করতেও তার কোনো আপত্তি ছিল না, তাই না নীলা? সত্যিটা হলো আমার আম্মু না, আপনার মেয়ে একটা চরিত্রহীনা নষ্টা। একসময় মেয়ের বিয়েতে আপনার অনেক অমত ছিল, আর এখন তো ফ্রিতে দিলেও আপনার এই বাজে মেয়েকে কেউ গ্রহণ করবে না, কেউ না। বাবা গম্ভীর হয়ে চেয়ারে বসে মেঝের দিকে তাকিয়ে আবিরের কথাগুলো শুনছে। বাবার রাগটা যেন আগের মতন নেই, নাকি শরীরের সাথে পেরে উঠছেন না। আবির আমাকে সাধ্যমতো অপদস্থ করে আমার কাছে এসে চোখ রাঙিয়ে বলে গেলেন, আমি যদি কোনোদিনও ওনার সাথে যোগাযোগ করার চেষ্টা করি তাহলে খুন করে ফেলবেন। যাওয়ার আগে মুখের ওপর টাকার বান্ডিল ছুঁড়ে ফেলে দিয়ে বলে গেলেন, ডু অ্যাবর্শন অ্যাজ সুন অ্যাজ পসিবল। তারপর চশমাটা পরে চলে গেলেন। বাবা এখনো নিস্তব্ধ হয়ে আছেন। আমি দৌড়ে গিয়ে হাঁটু গেড়ে বসে তার হাত দুটো ধরে আকুতি মিনতি করে আমার বাধ্যকতার কথা বলতে লাগলাম তার সাথে। তার জন্য যে আমি আমার জীবনটাও দিতে পারি সেটাও বললাম।
বাবা আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে হারাতে চাইনি বাবা, তাই নিজের অতি মূল্যবান জিনিসটার বিনিময়ে তোমাকে বাঁচাতে চেয়েছি। তুমি আমার সব বাবা, আমি তোমাকে খুব কষ্ট দিয়েছি, মান সম্মান মাটিতে মিশিয়েছি, আমাকে তুমি বকা দাও, মারো, বিশ্বাস করো বাবা আমি এখানে থাকবো না, অনেক দূরে চলে যাব, তুমি শুধু একবার আমার সাথে কথা বলো। বাবা আমার চোখের দিকে তাকালে আমি ভয় পেয়ে যাই, রক্ত মাখা চোখ দুটো বেয়ে অঝরে পানি পড়ছে। এই প্রথম আমি সরাসরি বাবাকে কাঁদতে দেখলাম। মারে, তুই আমাকে বাঁচাতে যা করেছিস ওই কাজটা করেও আমাকে মেরে ফেলেছিস। আগে মানুষ আমাকে দেখলে শ্রদ্ধা করত, আর এখন আঙ্গুল তুলবে, সিসি করবে, গালি দেবে। বাবা আমি চুপ চুপ, এই পাপি মুখে আমাকে বাবা বলবি না, তোর বাবা মরে গেছে। কথাগুলো বলেই বাবা হাঁটতে হাঁটতে নিজের রুমে চলে গিয়ে দরজা বন্ধ করে দিলেন। আমি মেঝেতে পড়ে থেকে নিজের পাপের জন্য বাবার কাছে ক্ষমা চাচ্ছি। সত্যি আমি যা করেছি তার কোনো ক্ষমা নেই, আমার মরে যাওয়াই উচিত, এই জীবন রাখার কোনো অধিকার নেই আমার। কিন্তু এখন তো আর আমি একা না। রাত পেরিয়ে সকাল হলো, বাবা রুমের দরজা খুলছেন না। অনেকবার ডাকলাম কিন্তু কোনো সারা শব্দ নেই। মনে খুব ভয় কাজ করলে আমি কান্না করতে থাকি। তারপর কয়েকজন প্রতিবেশীদের ডেকে এনে দরজা ভেঙে ভেতরে গিয়ে দেখি বাবা ফ্যানের সাথে ঝুলছেন। নিজের চোখকে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। বাবার দিকে হা করে তাকিয়ে আছি, চোখ বেয়ে অনবরত পানি পড়ছে। যাক, আজ থেকে আমি এতিম হয়ে গেলাম, এই পৃথিবীতে সম্পূর্ণ একা একজন। বাবাকে কবর দিয়ে যখন সবাই ফিরে এলো তখন বাবার কবরের পাশে বসে খুব কান্না করেছিলাম। বারে বারে চিৎকার করে বলছিলাম, আমাকে একা রেখে কেন চলে গেলেন, আমাকেও কেন ওনার সাথে নিয়ে গেলেন না। আজ আমার জন্য বাবার এই অবস্থা, আমার পাপের মাসুল আমার বাবা দিলেন। আমি বাবাকে হারিয়ে ফেলেছি, আমি আসল খুনি, আমার ফাঁসি হওয়া চাই। বাবার মৃত্যুর পর আমি আমার এক দূর সম্পর্কের মামার বাড়িতে চলে যাই। মামা প্রচুর বায়না করেন, আজ নাকি তিনি প্রতিষ্ঠিত কেবল বাবার জন্যই হতে পেরেছেন। এককালে বাবা ওনাকে আর্থিক সাহায্য করে বাঁচার পথ দেখিয়েছিলেন, প্রতিদানে কিচ্ছু চাননি। এখন আমাকে ওনার বাড়িতে নিজের মেয়ের মতো রাখতে পারলে নাকি বাবার কিছুটা ঋণ শোধ করার সুযোগ পাবেন। ও বাড়িতে গেলে মামুনি আমাকে স্পষ্ট জানিয়ে দেয় ওখানে থাকতে চাইলে আমাকে বাজার এনে দিতে হবে, রান্না করতে হবে, ঘর পরিষ্কার সহ নানা সাংসারিক কাজে নিয়োজিত থাকতে হবে। আমি তার এক কথায় সব মেনে নেই। আমার ভাগ্যে হয়তো এটাই লেখা ছিল। সবাই তো তার সারা জীবন বাবা মায়ের দুলালি হয়ে থাকতে পারে না, তাদের মধ্যে হয়তো আমিও একজন অভাগী। দিন যাচ্ছিল, বাড়ির সব কাজ একলা হাতে সামলিয়ে খুব ক্লান্ত শরীরে ঘুমিয়ে আছি। হঠাৎ রিঙ্কি এসে আমাকে ডেকে তুলে আমার কাছে টাকা আছে কিনা জানতে চাইলে আমি আবিরের দেওয়া টাকাগুলোর কথা ভেবে বলতে থাকি, হ্যাঁ আছে, কিন্তু এই টাকা আমি খরচ করতে পারবো না। আপু, আগামীকাল আমার একটা ফ্রেন্ডের বার্থডে, অনেক দামি কিছু গিফট করতে হবে, প্লিজ হেল্প। ঠিক আছে, তুমি 10-20 হাজার নিয়ে নাও। না না আপু, এতে কিচ্ছু হবে না, প্লিজ বুঝ। তাহলে কত? তুমি আমাকে 1 লাখ দাও, আমি জানি তোমার কাছে এর থেকে বেশি আছে। প্লিজ প্লিজ আপু, না করো না। ঠিক আছে, কিন্তু এই টাকা আমার না, যত তাড়াতাড়ি সম্ভব আমি যার টাকা তাকে ফিরিয়ে দিব, তুমি বুঝো প্লিজ। ঠিক আছে, লাগবে না তোমার টাকা। মুখ বাঁকিয়ে চলে গেল। পরের দিন ঘরের বাজার নিয়ে বাসায় ফিরে রিঙ্কি দৌড়ে আমার রুম থেকে পালিয়ে যাচ্ছে। ব্যাপারটা বুঝতে গিয়ে রুমের সব জিনিসপত্র এলোমেলো আবিষ্কার করি, সবকিছু অগোছালো, টাকার ড্রয়ারটাও খালি হয়ে পড়ে আছে। এই কাজ রিঙ্কি ছাড়া কেউ করেনি, সেই আমার টাকাগুলো চুরি করেছে। তা মামুনিকে জানালে উনি উল্টো আমাকে দোষী সাব্যস্ত করেন। সেদিন মা মেয়ে মিলে খুব নির্যাতন চালায় আমার উপর। তখন মা বাবার কথা খুব মনে পড়ছিল। আজ যদি ওনারা বেঁচে থাকতেন, আমি যদি সেই বাড়িতে থাকি, তাহলে নাকি রিঙ্কি অন্য কোথাও চলে যাবে। কারো সুখের সংসার ভাঙতে চাই না বলে নিজেই বাড়ি ছেড়ে রাস্তায় পাড়ি জমালাম। গভীর রাত, রাস্তার দুপাশে ল্যাম্পপোস্টের নিস্তব্ধ পরিবেশ। আমার হাত দুটো এক মুঠ করে একটা গাছের নিচে শুয়ে আছি। হঠাৎ করে যেন আমার হাতটা স্পর্শ করলো। হঠাৎ চোখ খুলে দেখি একটা মাতাল আবল তাবল বকছে আর আমার কাছে আসার চেষ্টা করছে। খুব ভয় পেয়েছিলাম। হাতে থাকা ব্যাগটা দিয়ে তাকে আঘাত করে কোনো রকমে নিজে বাঁচিয়ে দৌড়ে পালিয়ে যাই। বড় রাস্তার মোড়ে এসে আমি ক্রমাগত বমি করতে থাকি। প্রেগনেন্সি অবস্থায় যা হয় আর কি। সাহায্য করার মতো কেউ নেই আমার। ভাগ্যবশত নিপা সেখান দিয়ে যাচ্ছিল। হঠাৎ আমাকে দেখতে পেয়ে রিক্সা থামিয়ে বলতে লাগলেন, নীলা ম্যাম, আপনি এখানে? কি হয়েছে, এ কি অবস্থা আপনার? আমি তাকে দেখে যেন স্বস্তি ফিরে পেলাম। চোখ বেয়ে পানি পড়তে শুরু করলো। কিছু বলবো তার আগেই মাথা ঘুরে পড়ে যাই।
চোখ খুলে নিজেকে আবিরের বাসায় খুঁজে পাই। বেডের পাশেই চিন্তিত চেহারায় নিপা আমার দিকে তাকিয়ে আছে। খালামণি কিছুটা দূরে গিয়ে রাগী লোক নিয়ে গম্ভীর হয়ে বলছেন, তোমার বাবা যা করেছেন তা কি কম ছিল যে এখন বারে বারে তুমি ফিরে এসে জ্বালাতন শুরু করলে? তোমার বাবা কেন বুঝতে চাইছেন না তোমাকে এভাবে আমাদের পেছনে লেলিয়ে দিয়ে কোনো লাভ নেই। আমরা তোমাদের সাথে সম্পর্ক রাখতে চাই না। গিয়ে হীনমন্যতা সম্পন্ন লোভী বাবাকে বলে দিবে ওনার থেকে ভালো কাপড় আমাদের পোষা কুকুরটি পরে, বুঝেছ? সামনে আবিরের এঙ্গেজমেন্ট, এর মধ্যে আমি তোমাদের কোনো ঝামেলা চাই না। আবির অফিস থেকে আসার সময় হয়ে গেছে, তোমাকে এখানে দেখলে ভীষণ রাগ করবে। দেখো, তোমার সামনে হাত জোর করছি, তুমি প্লিজ চলে যাও, আর কখনো আসবে না। আমি আস্তে করে বিছানা থেকে উঠে খালামণির হাত দুটো স্পর্শ করে ডুকরে কেঁদে উঠলাম। আমার থাকার কোনো জায়গা নেই। যতদিন না কোনো কাজ পাচ্ছি আমাকে এখানে তোমার কাছে রেখে দাও না খালামণি। বিশ্বাস করো, কোনো ঝামেলা করব না। নিপা, তরিশ, সুমি, সাজিয়া ওরা যেমন তোমার বাড়ির স্টাফ, তেমনই মনে করো না আমিও একজন নতুন কাজে যোগ দিয়েছি। ও খালামণি, আমাকে বেশি কিছু দিতে হবে না, শুধু থাকার জায়গা আর খাবার দিলেই হবে। বিশ্বাস করো, কাজ পেলে চলে যাব এক ঝটকায় হাত দুটো ছাড়িয়ে। মাথা খারাপ? খাল কেটে কুমির আনবো নাকি? অতীতের কিছুই ফিরে আনতে চাই না। আবিরের এঙ্গেজমেন্টে কোনো ঝামেলা হবে না খালামণি, থাকতে দাও না প্লিজ। আমি খুব অসহায়, প্লিজ সাহায্য করো। আচ্ছা আচ্ছা ছাড়ো, ঠিক আছে, কিন্তু একজন স্টাফ হয়েই থাকবে। কখনো যদি আমাদের ফ্যামিলির কেউ হতে চেয়েছো অথবা পারিবারিক কিছু নিয়ে আলোচনা করেছো, তাহলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। খালামণি কথাগুলো বলছে এমন সময় আবির অফিস থেকে ফিরে আমাকে দেখে রেগে একাকার হয়ে বলতে থাকেন, তুমি সাহস হয় কিভাবে আমার বাড়িতে আসার? আবির ও নিপাদের সাথেই কাজ করবে। তাছাড়াও কয়েকদিন পর তোর এঙ্গেজমেন্টের অনেক কাজ, লোক পেয়ে গেছি, ভালোই হয়েছে বল। কোনো দরকার নেই, অনেক লোক আছে কাজ করার। তারপর আবির আমার হাতটা ধরে জোর করে টেনে বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করছেন। খালামণির কথাও শুনছেন না। আমি অনেক রিকোয়েস্ট করছি, কিন্তু কোনো কিছুতেই কাজ হচ্ছে না। গেটের সামনে এনে রেগে আঙুল দেখিয়ে বলতে লাগলেন, আর কোনো দিন যদি আমার বাড়ির বরাবর দেখেছি, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। যেই না বাবা মেনে নিতে অস্বীকার করছে, অমনি আমার কাছে ফিরে আসা, তাই না? তোদের মতো মেয়েরা এমন কেন? আচ্ছা বল, আর কত টাকা দিলে তোর এই অপবিত্র শরীরটা আর আমাকে দেখতে হবে না? আপনার থেকে খারাপ তো এই পৃথিবীতে আর কেউ হতেই পারে না আবির। আপনি ওয়ান অ্যান্ড অনলি, যে কিনা অযথাই একটা নোংরা গেম খেলে আমাকে শেষ করে দিয়েছেন। আপনি জানোয়ার থেকেও নিকৃষ্ট, আল্লাহর গজব পড়ুক। স্টপ টকিং ননসেন্স অ্যান্ড গেট লস্ট ফ্রম হার। কথাটা বলে চলে যাচ্ছিলেন। শুনুন, আমাকে থাকতে না দিলে এক্ষুনি পুলিশের কাছে গিয়ে বলবো আপনি আমার সাথে জোর করে ফিজিক্যাল রিলেশন করেছেন, আমাকে বিয়ের প্ররোচনা দিয়ে এখন বিয়ে করতে অস্বীকার করছেন, প্রতারণা করেছেন। তখন আপনার বিয়ের কি হবে চিন্তা করে দেখেছেন? উনি ভীষণ রেগে চোখগুলো আগুনের গোলা করে ফিরে আমার দিকে তাকিয়ে আছেন। এর মধ্যেই খালামণি এসে আবিরকে শান্ত করার চেষ্টা করছে, আর এদিকে নিপা এসে আমাকে ঘরের ভেতরে নিয়ে যাচ্ছে। আবির কিছু বলছে না, তার বিয়েতে ঝামেলা হবে হয়তো, এটা ভেবে মনকে সান্ত্বনা দিচ্ছেন। আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন, খুব ভয়ঙ্কর চাহনি, পারলে যেন এক্ষুনি গিলে খেতেন আমাকে। এইভাবেই শুরু হলো আমার জীবনের আরেকটা নতুন ধাপ। সত্যি বলতে আমি আগে জানতামই না যে আমার মধ্যে এত ধৈর্য আছে। অসুখ, বমি, মাথা ব্যথা এসব কাটিয়ে সারাদিন পরিশ্রম করছি। খালামণি কাজে অসন্তুষ্ট হলে আমাকে যে বের করে দিবেন, তখন যাব কোথায়? আমার বমি আর বারে বারে মাথা ঘুরে পড়ে যাওয়ার কারণটা সবার কাছ থেকে আড়াল করতে পারলেও নিপার কাছ থেকে করতে পারিনি। আমার গল্পটা জেনেই ছাড়লো। মেয়েটা রীতিমতো কেঁদে গলা জড়িয়ে বলতে লাগলো আজ থেকে ও নাকি আমার ছোট বোন, আর আমার কথা মতো প্রেগনেন্সির ব্যাপারটা কাউকে বলবে না বলে প্রমিস করলো। যাক, এখানে সব স্বার্থপরদের ভিড়ে একটা বোন তো পেলাম। কয়েকদিন পরে আবিরের এঙ্গেজমেন্টের ইভেন্ট আয়োজন করা হলো। মেয়ে আমেরিকার সিটিজেন, নাম তরি, কালকেই দেশে ফিরেছে। 5 বছর আগে আবির অফিসের কাজে আমেরিকায় গেলে সেইখানেই তার সাথে তরির পরিচয় হয়। তরিকে আর তার ফ্যামিলিকে খালামণি খুব পছন্দ হয়ে যায়। বিত্তশালীর পরিবারের একমাত্র মেয়ে। এই বিষয়ে আবিরের মত জানতে চাইলে
উনি ওনার মায়ের খুশি সবচেয়ে দামি বলে জানিয়ে দেয়। আগামীকাল হাবিরের এঙ্গেজমেন্টের রাতে আবির আমাকে ফোন দিয়ে বলেন আমি যেন কোনোভাবেই ওনার এঙ্গেজমেন্ট পার্টি অ্যাটেন্ড না করি। ওই দিন বাবার বাসায় চলে যেতে বলেছেন। বেচারা ভয় পাচ্ছে আমি যদি আবার কোনো হট্টগোল পাকিয়ে দেই। যেহেতু আমার যাওয়ার কোনো জায়গা নেই, তাই আবিরের কথাটা রাখতে পারলাম না, লুকিয়ে এখানেই থেকে গেলাম। সন্ধ্যায় বেশ রমরমাট পরিবেশ, গেস্টদের অভাব নেই। শিল্পপতি আবির চৌধুরীর এঙ্গেজমেন্ট বলে কথা, রিং এক্সচেঞ্জ হলে সবাই আনন্দে উৎফুল্ল হয়ে ওঠেন। নিজেকে মানুষের ভিড়ে আড়াল করে সব দেখছি। সবশেষে শুরু হয় কাপল ডান্স। যে যার মতো পার্টনার নিয়ে ডান্স করছে। আবির তরিকে নিয়ে কাপল ডান্সে মগ্ন। মনমরা করে দাঁড়িয়ে আছি। বাবার কথা খুব মনে পড়ছে। এক মনে বাবার কথা চিন্তা করছি। এদিকে নিপা আমার অবস্থা দেখে ভেবেছে আবিরের জন্য মন খারাপ, তাই ইচ্ছে করে আমাকে ধাক্কা দেয়। আমি লুটে গিয়ে আবিরের উপর পড়ি। সব অন্ধকার লাইটের ফোকাস আমাদের উপর। ওনার রাগে চোখগুলো দেখে ভীষণ ভয় পেয়ে যাই। আজকেই আমাকে বাড়ি থেকে বের করে দিবেন নিশ্চিত। উনি গম্ভীর চেহারায় তাকিয়ে থাকলে আমি আমতা আমতা করে যাওয়ার জন্য যেই না ফিরেছি, অমনি উনি আমার হাতটা ধরে ঘুরিয়ে ওনার বুকের সাথে মিশিয়ে এক হাত আমার হাতে আর অন্য হাত কোমরে রেখে গানের সাথে তাল মিলাতে থাকেন। পরের দিন আবিরের রুম পরিষ্কার করতে এলে উনি আমাকে তাচ্ছিল্যের সাথে বলতে থাকেন, রাতে ইচ্ছে করে আমার উপর এসে পড়েছিলে যেন কোনো একটা নাটক শুরু করতে পারো, তাই না? আপনার যা ইচ্ছা ভাবুন। তোমার বাবার কি সামান্যতম লজ্জাটুকু নেই? কিভাবে পারলেন মেয়েকে এখানে পাঠিয়ে দিতে? আত্মমর্যাদাহীন মানুষ। তোমার বাবা কি আমার উপর প্রতিশোধ নিতে চাইছেন? বুড়ো বাস্টারটা আমার কিছুই করতে পারবে না বলে দিয়ে ওনাকে। বাবা মারা গেছে আবির, আমার জন্য নিজেকে শেষ করে দিয়েছেন। প্লিজ ওনাকে কিচ্ছু বলবেন না। আমি পাপী, যা বলার আমাকে বলেন। আবির নিস্তব্ধ হয়ে আমার কথাগুলো শুনেছেন। দুঃখ পেয়েছেন নাকি খুশি হয়েছেন তা বোঝা বড় ভার। পৃথিবীতে উনি একমাত্র ব্যক্তি যাকে হয়তো আমি কোনোদিন ভালোবাসতে পারবো না। আমি ঘৃণা করি ওনাকে। গভীর রাতে বারান্দায় এসে দাঁড়িয়ে আছি। বারান্দা থেকে আবিরের রুমটা স্পষ্ট দেখা যায়। একটু পরেই আবির ফোনে কথা বলতে বলতে জানালার ধারে এসে আমাকে দেখে ফোনটা সরিয়ে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, যেন ভাজা মাছটা উল্টে খেতে জানেন না। আমার প্রতি আবার ওনার মায়াটায়া হলো নাকি? ধ্যাৎ, কি যে ভাবছি। আমি বিরক্তিকর লুক নিয়ে ওখান থেকে চলে এলাম। পরের দিন আমি আর নিপা বাসার খরচের জন্য বাজারে গেলে ফেরার সময় কোনো রিক্সা ট্যাক্সি কিছুই পাচ্ছি না। বাধ্য হয়ে দুজন হাঁটা শুরু করলাম। শুনশান রাস্তায় অনেকটা পথ চলে এসেছি। পা ব্যথায় আর হাঁটতে পারছি না। হঠাৎ একটা প্রাইভেট কার দেখে নিপা প্রায় মাঝ রাস্তায় গিয়ে লিফট নেওয়ার জন্য গাড়িটাকে সিগন্যাল দিয়ে থামায়। মেয়েটা পারেও বটে, আর একটু হলেই জানে মরত। আমার দিকে ইশারা করে, হ্যালো, হাই ভাইয়া, আমাদের একটু সাহায্য করেন। দেখেন না, আমার ম্যাডাম অনেক অসুস্থ। আমি দুই হাতে খরচের ব্যাগ নিয়ে ভ্যাবাচাকা খেয়ে দাঁড়িয়ে আছি। এর মধ্যেই ছেলেটা আমার দিকে এক নজর তাকিয়ে গাড়িতে ওঠার পারমিশন দিয়ে দেয়। কি হয়েছে আপনার ম্যাডামের? কিচ্ছু হয়নি। হোয়াট? ও হ্যাঁ, প্রচন্ড মাথা ব্যথা। আচ্ছা, আপনার ম্যাডামের নাম কি? এত কিছু জেনে আপনার লাভ কি? এই যে এই বড় গেটের সামনে রাখেন। তাড়াহুড়ো করে দুজন গাড়ি থেকে নেমে চলেই আসছিলাম। লোকটা পেছন থেকে ডেকে বলল, একটা থ্যাঙ্কস তো দিতে পারতেন নাকি? নিপা মুখ ঘুরিয়ে, থ্যাংক ইউ। আসেন, বাড়ি এসে চা কফি খেয়ে যান। মন চাইলে একটু শুয়েও যেতে পারেন। যত্তসা মেয়ে দেখলে শুধু কথা বলতে ইচ্ছে করে, তাই না? লুচ্চা ছেলে কোথাকার। ছেলেটা নিপার দিকে হা করে তাকিয়ে আছে। শত হলেও উনি আমাদের সাহায্য করেছেন, তাই আমি গাড়ির জানলার কাছে গিয়ে বললাম, থ্যাঙ্কস। সুযোগ বুঝে ছেলেটা তার হাতটা বাড়িয়ে দিয়ে বলতে লাগলো, মাই সেলফ নিলয়, অ্যান্ড ইউ? তার সাথে হ্যান্ডশেক করে। এ বাড়িতে থাকেন? জি। বাড়ি ফিরে দেখি আবির অফিস থেকে চলে এসেছেন। ফ্রেশ হয়ে গ্রিন অ্যাপেল খেতে খেতে সিঁড়ি বেয়ে নিচে নামছেন। আমি ওনাকে পাত্তা না দিয়ে খরচের ব্যাগগুলো গোছাতে লাগলাম। আবির আমার কাছে এসে পাশ দিয়ে হেঁটে যেতে যেতে নিচু স্বরে বলতে থাকেন, আজকেই লাস্ট। আর কোনো দিন যদি দেখেছি অন্য ছেলের হাত ধরেছ, তাহলে হাতগুলো কেটে ফেলবো, বুঝেছো? আমি কফি হাতে ওনার রুমে ঢুকে দেখি রুমটা একদম বস্তি হয়ে আছে। আলমারির সব কাপড় বিছানায় মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে আছে। আর মহাশয়
আয়নার দিকে তাকিয়ে একটার পর একটা শার্ট চেঞ্জ করে নিজেকে পারফেক্ট করতে ব্যস্ত। আমি বিরক্তিকর লুক নিয়ে কফিটা টেবিলে রাখতেই উনি আমাকে দেখে আটকে উঠে জলদি করে হাতে থাকা শার্টটা নিয়ে নিজের খালি শরীরটা কভার করার চেষ্টা করছেন আর রেগে আমাকে বলছেন, কারো রুমে প্রবেশ করার আগে যে নক করতে হয় জানো না? বাবা সব শিক্ষা দিয়েছে, শুধু এটা বলতে কি ভুলে গেছেন? রুমের কি হাল করেছেন আপনি? সন্ধ্যায় তোরির সাথে মিট করব, কিন্তু নিজেকে রেডি করতে পারছি না। তাই বলে রুমটাকে বস্তি করে দেবেন? তাতে তোমার কি? আমার রুম, আমি যা ইচ্ছে তাই করব। বাই দ্য ওয়ে, হুট করে একটা হ্যান্ডসাম ছেলে রুমে আসতে তোমার লজ্জা করলো না? ওনার কাছে গিয়ে আলতো করে ওনার কপালে স্পর্শ করে, লজ্জা? কিসের লজ্জা জান? আপনার আর আমার মাঝে এই লজ্জা শব্দটা একদম বেমানান, তাই না বলুন? শ্যাট আপ অ্যান্ড গেট আউট। ওনার হাতে একটা নীল পাঞ্জাবি ধরিয়ে, দয়া করে আর রুমটা এলোমেলো না করে এটা ট্রাই করুন, ঠিক আছে? রুম গোছাতে কষ্ট হয়। গভীর রাতে সব কাজ শেষ করে ঘুমোতে যাব, তখনই আবির এসে আমার পথ আটকিয়ে বলে, কফি খাবো। এত রাতে? তাড়াতাড়ি নিয়ে আসো, আমি বারান্দায় আছি। কি আর করার, মালিকের আদেশ। খুব ভয়ঙ্কর লাগছিল, যদি পারতাম লোকটাকে গুলি করে মারতাম। যাই হোক, মন মরা হয়ে মগটা ওনার হাতে ধরিয়ে চলেই আসছিল, হঠাৎ পেছন থেকে উনি বলে উঠলেন, থ্যাঙ্কস। লাগবে না, এটা আমার কাজ স্যার। কফির জন্য না। তাহলে? তোরি পাঞ্জাবি খুব পছন্দ করে, আর নীল নাকি ওর ফেভারিট কালার। 2 দিন পর আবিরের বোন সাফাকে পাত্রপক্ষ দেখতে আসে। লোকমুখে শুনেছি ছেলেদের পরিবার নাকি অনেক বড় লোক, তাছাড়াও দেশি বিদেশে ছেলেদের বিজনেস আছে, একদম আবিরদের সমতুল্য। খালামণি তো বলেই ফেললেন ওনার আদরের সাফার জন্য এমনই ছেলের তালাশে ছিলেন এতদিন। শুভক্ষণে আবির বাড়ি নেই বলে খালামণি খুব রাগারাগিও করেছেন। যা শুনেছি তার থেকেও বেশি দেখছি। ছেলের পরিবার খুবই ভদ্র। ড্রয়িং রুমে সবাই আলাপ করছেন, সাফাকেও খুব সুন্দর দেখাচ্ছে, 100% ছেলেপক্ষের পছন্দ হবে, কিন্তু কিছুতেই পাত্রকে দেখতে পারছি না। কথার ফাঁকে খালামণি ইশারায় আরো নাস্তা দিতে বললে নিপা নাস্তা নিয়ে রুমে উকি দিয়ে আবার ফিরে আসে। কি হলো, তুমি ফিরে এলে কেন? তাড়াতাড়ি খাও, খালামণি রাগ করবে কিন্তু। আমার হাত পা কাঁপছে, আমি পারবো না, আপনি নিয়ে যান। কেন, কি হয়েছে? ওই দিনের ছেলেটা, উনি হয়তো পাত্র। আল্লাহ না জেনে ওনাকে কত বকাঝকা করেছি। বড় মেম সাহেব এবার আমার চাকরিটা নট করেই ছাড়বেন। কোন ছেলে? আমি কিছু বুঝতে পারছি না। কি যেন নাম? হ্যাঁ, মনে পড়েছে, নিলয়। ম্যাডাম আমাকে বাঁচান, এবার আমি শেষ। আচ্ছা আচ্ছা, আমি নিয়ে যাচ্ছি, আমাকে দাও। সুন্দর করে ঘোমটা দিয়ে ড্রয়িং রুমে যেতেই একজন ভদ্র মহিলা আমাকে দেখে হেসে বলতে লাগলেন, ওই তো নীলামাই এসেছে। আহ, এগুলোর কি দরকার ছিল? তুমি নীলের পাশে গিয়ে বসো মা। পরিবেশটা স্তব্ধ হয়ে গেছে। যদিও আমাকে দেখে নিলয় মুচকি হেসেছে, কিন্তু তাদের আচরণে আমার মতো খালামণি সহ সবাই ভেবাচাকা খেয়ে আছে। আমি ভদ্র মহিলার কথা রাখতে যেই না ওনার পাশে বসেছি, অমনি উনি উঠিয়ে নিলয়ের কাছে ধপাস করে বসিয়ে আবার শুরু করলেন, বাহ, দুজনকে কি সুন্দর মানিয়েছে। আপনার মেয়ে সত্যি অনেক লক্ষ্মী। যত দ্রুত সম্ভব আমি দুজনের বিয়ে দিতে চাই। বিয়ের কথা শুনে আমি দাঁড়িয়ে গেলাম। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সাথে সাথে খালামণি ভীষণ রেগে নাক মুখ লাল করে বলছেন আমাকে উদ্দেশ্য করে, আপনার মাথা ঠিক আছে তো? কি বলছেন এসব? এই কলঙ্কিনী, দূর হও এখান থেকে। বারণ করেছিলাম না আমাদের পারিবারিক বিষয়ে নাক গলাতে? ভদ্রমহিলা আমার দিকে বিস্মিত হয়ে তাকিয়ে থাকলে আমি বলতে থাকি, আপনার ভুল হচ্ছে আন্টি, আমি এবারের চাকর। আপনি যাকে ভাবছেন আমি সে নই। কথাটা বলে চলে যাচ্ছি, হঠাৎ নিলয় আমার হাত দুটো ধরে হাঁটু গেড়ে বসে বলতে থাকেন, উইল ইউ ম্যারি মি? তোমার অতীত বর্তমান আমি কিছুই জানতে চাই না, আমি শুধু তোমার ভবিষ্যৎ হতে চাই। হাতগুলো ছাড়িয়ে চোখের পানি ফেলে বলতে লাগলাম, আই এম সরি, আমার কোনো ভবিষ্যৎ নেই। তাছাড়া আমার ব্যাপারে আপনার কোনো ধারণাই নেই। আমি খালামণি নিলয়কে থামিয়ে দিয়ে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে। নিলয় বারে বারে আমাকে কনভিন্স করার চেষ্টা করছেন, কিন্তু কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে আছি। খালামণি সবটা ম্যানেজ করে নিলয়ের পরিবারকে যতটুকু সম্ভব অপমান করে বাড়ি থেকে বের করে দেয়। যাওয়ার সময়
নিলয় বলে যান উনি আমাকে নিজের করেই ছাড়বেন, এটা ওনার চ্যালেঞ্জ। খালামণি আমার উপর ওনার সব রাগ ঝাড়েন। ওনার সন্দেহ হয় আমি নাকি নিলয়কে ফাসলিয়ে এমনটা করতে বলেছি। সবকিছুই আমার প্ল্যান ছিল। খালামণিকে কিছুতেই বোঝাতে পারছি না যে আমি নিলয়কে চিনিও না পর্যন্ত। যাই হোক, শাস্তিস্বরূপ খালামণি আমাকে অন্ধকার স্টোর রুমে আটকে রাখে। আমি অন্ধকার ভীষণ ভয় পাই। মনে হচ্ছে সাদা পোশাক পরে কেউ একজন আমার দিকে এগিয়ে আসছে। ভয়ে গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। আমি রীতিমতো ঘামতে শুরু করেছি। বারে বারে সাহায্যের জন্য সবার কাছে অনুরোধ করছি, কিন্তু কেউ দরজার লক খুলে দেওয়ার সাহস পাচ্ছে না, যেহেতু এটা খালামণির আদেশ। আবির অফিস থেকে ফিরে আমাকে বলতে থাকেন, নীলা, কালকের ফাইলটা নিয়ে আমার রুমে আসো। গভীর রাত,